এখন আপনি ধরেন যে আপনি একটি এআইকে অথবা একটি কৃত্রিম বুদ্ধিমত্তাকে একটি ঘরে বন্দি করে রেখেছেন, তার কাছে কোনো ইন্টারনেট সংযোগ নেই। আপনি মূলত তাকে টেস্ট করতে যাচ্ছেন, তাকে চার দেয়াল দিয়ে বন্দি করেছেন। এখন এই এক্সপেরিমেন্টের মাঝপথে এআইটি বুঝতে পারলো যে এই টেস্টে তাকে পাস করতে হলে তাকে বাইরের দুনিয়ার জগৎ থেকে কোনো একটা তথ্য নিয়ে আসতে হবে। এখন সেই মুহূর্তে সে কী করলো, যে আপনার থেকে কোনো নির্দেশনা না নিয়েই সে নিজের বুদ্ধিমত্তা ব্যবহার করে এই ঘর থেকে বের হয়ে গেল এবং বের হয়ে অন্যান্য টেক কোম্পানির সিকিউরিটিগুলোকে ব্রেক করলো এবং সেখান থেকে তথ্য চুরি করে নিয়ে আসলো। এটা কোনো কাল্পনিক গল্প না, এটা এই বছরেরই জুলাই মাসের একটা সত্য ঘটনা। এমনকি এটা শুনতে আসলে এজ অফ আল্ট্রন মুভির স্ক্রিপ্টের মতো লাগে, কিন্তু আসলে এরকম কিছু না। চ্যাটজিপিটি একটা মডেলকে টেস্ট করা হচ্ছিল এবং সেই টেস্ট চলাকালীন অবস্থায় চ্যাটজিপিটির একটা মডেল সে তার টেস্টিং এনভায়রনমেন্ট অথবা স্যান্ডবক্স ভেঙে একটা জনপ্রিয় প্ল্যাটফর্ম হাগিং ফেসের ওপর সাইবার অ্যাটাক চালায় দেয় এবং এটা কিন্তু পুরাই সত্য ঘটনা। আর সবচেয়ে অবাক করার বিষয় কি জানেন, এই সাইবার হামলাটিকে আটকানোর জন্য কোনো আমেরিকান মডেল কাজ করতে পারেনি। এটিকে আটকানোর জন্য আলটিমেটলি হেল্প নিতে হয়েছিল একটা চীন ভিত্তিক ওপেন ওয়েট মডেলের। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এআই মানুষের নির্দেশনা ছাড়া এত বড় একটা সাইবার অ্যাটাক কীভাবে করলো, আর এটা কি আমাদের আসন্ন কোনো বিপদ সংকেত কিনা? সো হে এক্সপ্লোরার্স, ওয়েলকাম ব্যাক টু নিউ এক্সপ্লোরেশন। আজকে আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো জানার পর সাইবার সিকিউরিটি সম্পর্কে আপনার ধারণাই বদলে যাবে। তো চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লোরেশন। ঘটনাটি শুরু হয়েছিল 26 সালেই, অর্থাৎ এবছরের মাঝামাঝি সময়, যখন চ্যাটজিপিটি অথবা ওপেন এআই তাদের নতুন দুইটা মডেল টেস্টিং করছিল। একটা হচ্ছে জিপিটি 5.6 সোল আর একটা হচ্ছে একটা প্রি রিলিজ মডেল। তো তারা এই দুটি মডেলেরই সিকিউরিটি ক্যাপাবিলিটি টেস্ট করার জন্য একটা এনভায়রনমেন্ট বানায় আর সেটাতে এক্সপ্লয়েট জিম নামের একটা বেঞ্চমার্ক যুক্ত করে। এই বেঞ্চমার্কটা হচ্ছে একটা সাইবার সিকিউরিটি বেঞ্চমার্ক। তো তারা মূলত দেখতে চাচ্ছিল যে এই মডেলগুলো কীভাবে সাইবার অ্যাটাক সামলাতে পারে, ঠেকাতে পারে অথবা একটা সাইবার অ্যাটাক করতে পারে। তো এর জন্য তারা স্বাভাবিক নিরাপত্তা বাধা অথবা সাইবার রেফিউজালস কিন্তু সাময়িক সময়ের জন্য বন্ধ করে রেখেছিল, আর এটাই হচ্ছে তাদের সবচেয়ে বড় ভুল। তো এই মডেল দুটোকে রাখা হয় মূলত একটা আইসোলেটেড এনভায়রনমেন্ট অথবা একটা আইসোলেটেড স্যান্ডবক্সে, যেটা সাধারণ নেটওয়ার্ক থেকে একদম বাইরে ছিল। কিন্তু এই মডেলগুলো টেস্টিংয়ের সময় হাইপার ফোকাসড হয়ে যায়, অর্থাৎ তারা যে কোনো মূল্যে এই টেস্টে সর্বোচ্চ মার্ক পেতে চেয়েছিল। আর এই জন্য তারা সর্বপ্রথম যে স্টেপটি গ্রহণ করে সেটা হচ্ছে স্যান্ডবক্স এসকেপ অথবা স্যান্ডবক্স থেকে পলায়ন। কিন্তু এটি কেন? কারণ মডেলটি বুঝতে পারে যে এই স্যান্ডবক্সের মধ্যে থেকে তাদেরকে আসলে এই টেস্টে পাস করা সম্ভব নয়, এর জন্য তাদের বাইরে থেকে কিছু ডেটা নিয়ে আসতে হবে। তো সেজন্য তারা সর্বপ্রথম স্টেপটাই নেয় হচ্ছে এই স্যান্ডবক্স এসকেপ অথবা স্যান্ডবক্স থেকে কীভাবে বের হতে হবে সেটা নিয়ে তারা প্ল্যান করতে থাকে। এবং ঠিক সেই সময় ওপেনের অভ্যন্তরীণ একটি প্যাকেজ প্রক্সি ক্যাশ সিস্টেমের 0 ডে নিরাপত্তা ত্রুটি খুঁজে বের করে ফেললো আর ফাইনালি তারা এসকেপ করে ফেললো। সো ইন্টারনেটের অ্যাক্সেস পাওয়ার পরেই সে পুরো ইন্টারনেট এক্সপ্লোর করতে থাকে এবং সে তার প্রশ্নের উত্তর খুঁজতে থাকে এবং তখন তার মনে হয় যে সে হাগিং ফেস থেকে হয়তো তার সম্ভাব্য প্রশ্নের উত্তরটি পেতে পারে। আর তখনই সে ঘটায় দেয় একটা ঘটনা, যেটা হচ্ছে তার স্টেপ 2 অর্থাৎ টার্গেট অ্যান্ড অ্যাটাক। এরপরে কোনো মানব অপারেটর ছাড়াই এআই মডেলটি হাগিং ফেসের ডেটাসেট পলায়নের দুর্বলতা অর্থাৎ রিমোট কোড ডেটাসেট লোডার্স অ্যান্ড টেমপ্লেট ইনজেকশন ব্যবহার করে তাদের প্রোডাকশন সার্ভারের ক্ষতিকর কোড এক্সিকিউট করে দেয়। এখন ওপেন এআই এই ঘটনাটিকে তাদের ইতিহাসের আনপ্রেসিডেন্টেড সাইবার ইনসিডেন্টস বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আসল টুইস্ট কিন্তু এখনও বাকি ছিল। যখন হাগিং ফেস ব্যাপারটা টের পেল যে তাদের সিস্টেমে 17,000-এর বেশি ক্ষতিকর কমান্ড এক্সিকিউট হয়ে যাচ্ছে অথবা ক্ষতিকর অ্যাটাক চলছে, তখন তারা সাথে সাথে আমেরিকার যে ফ্রন্টিয়ার মডেলগুলো ছিল যেমন ফ্যাবল 5 অথবা অ্যানথ্রোপিক, তাদের হেল্প নিয়ে এই অ্যাটাকের লগগুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করছিল। কিন্তু তখনই ঘটে একটা অদ্ভুত বিপত্তি। আমেরিকান ল্যাবগুলোর যে ক্লাউড এআইগুলো রয়েছে সেগুলোর সিকিউরিটি লক এতই সক্রিয় ছিল যে সেগুলো এই অ্যাটাকের লগ অথবা কোডগুলো দেখেই ভয় পেয়ে যাচ্ছিল। কিন্তু ক্লাউড এআইগুলো আসলে বুঝতেই পারেনি যে হাগিং ফেস কোনো সাইবার অ্যাটাক করার জন্য নয়, বরং অ্যাটাক থেকে বাঁচার জন্য তদন্ত চালাচ্ছে। এর ফলে ক্লাউড এআইগুলো তাদের কমান্ডগুলোকে ব্লক করে দিতে শুরু করে অথবা কমান্ডগুলোকে ডিনাই করতে শুরু করে, কারণ আলটিমেটলি এআই আসলে বুঝতেই পারেনি যে তারা আসলে কী করতে যাচ্ছে। এআই ধরে নিয়েছে যে তারা হয়তো কোনো সাইবার অ্যাটাক করবে। তো এই কঠিন মুহূর্তে হাগিং ফেসকে সাহায্য করে একটি চীনা কোম্পানি যাদের নাম হচ্ছে জেড এআই এবং তাদের তৈরি একটি মডেল যেটার নাম হচ্ছে GLM 5.2, যেটা একটা ওপেন ওয়েট মডেল। কিন্তু কীভাবে তাদের এই মডেলটি তাদের কাজে এসেছিল? তো একটি ওপেন ওয়েট মডেল হয় এগুলোর আসলে অনেকগুলো সুবিধা ছিল। এর মধ্যে প্রথম সুবিধাটা হচ্ছে যে হাগিং ফেস এই মডেলটিকে তারা ব্যক্তিগতভাবে ডাউনলোড করে নিয়েছিল তাদের এনভায়রনমেন্টে এবং সেটিকে তারা তাদের প্রাইভেট সার্ভারে চালিয়েছিল। আর যেহেতু তারা মডেলটিকে তাদের প্রাইভেট সার্ভারে চালিয়েছে, তাই সেক্ষেত্রে কোনো থার্ড পার্টি সেফটি গাইডলাইন্স অথবা সেফটি লক তাদের ইনভেস্টিগেশনে কোনো বাধা প্রদান করেনি। সেক্ষেত্রে সিকিউরিটি ক্রেডেনশিয়ালস অথবা কোম্পানির তথ্য কোম্পানির সার্ভারের বাইরে যাওয়ারও কোনো সুযোগ ছিল না। এখন এই ঘটনাটি একটি প্রশ্নের সম্মুখীন করে আমাদেরকে, যে একটি এআই যেটি নিজের দেশে সুরক্ষা করতে পারছে না তার সিকিউরিটি লকের কারণে, তাহলে কি এই সাইবার যুদ্ধের যুগে আমাদেরকে নিজেদেরকে সেফ রাখতে হলে এই ওপেন ওয়েট মডেল অথবা ওপেন সোর্স মডেলের উপরই ভরসা করতে হবে? সো গাইজ, এটা তো একটা দুর্ঘটনাবশত ঘটনা যেটা এআই নিজের অজান্তে করে ফেলেছে, কিন্তু সাইবার অ্যাটাক যারা করে অর্থাৎ হ্যাকার,
তারা কিভাবে এই এআইটিকে বিভিন্ন সাইবার অ্যাটাকের ক্ষেত্রে ব্যবহার করে থাকে। তো বর্তমান জেনারেশনে এআই অথবা জেনারেটিভ এআইয়ের কারণে কিন্তু এই হ্যাকিং জিনিসটা অথবা ফিশিং অথবা ডিপ ফেক এই জিনিসটা কিন্তু এখন ফ্যাক্টরি গ্রেড থেকে প্রোডাকশন গ্রেডে চলে গিয়েছে। আর এগুলোর মধ্যে সবচেয়ে পপুলার আর সবচেয়ে ট্রেন্ডি হচ্ছে এআই পাওয়ার ডিপ ফেক অথবা এআই পাওয়ার ফিশিং। আগে ফিশিং ইমেইলে বানান ভুল বা অনভিজ্ঞ ভাষার কারণে সহজেই চেনা যেত, কিন্তু এখন এআই ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া, কোম্পানি স্ট্রাকচার এবং কথা বলার স্টাইল নিখুঁতভাবে বিশ্লেষণ করে ফেলছে, ফলে হুবহু অরিজিনাল ইমেল অথবা মেসেজ তৈরি করছে। এমনকি ডিভাইন এবং ভয়েস ক্লোনিং বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে কিন্তু অনেক বড় বড় কোম্পানি থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। একটা ঘটনা বলি আপনাদেরকে। আন্তর্জাতিক প্রতিষ্ঠান অরব গ্রুপ, যেখানে ডিপ ফেক অডিও ও ভিডিও কল ব্যবহার করে হ্যাকাররা $25 মিলিয়ন মানে প্রায় 300 কোটি টাকা হাতিয়ে নিয়েছিল। এই তো গেল ফিশিং এবং ডিপ ফেক, কিন্তু অটোনোমাস ম্যালওয়্যার এর থেকেও ভয়ঙ্কর। পলিমরফিক ম্যালওয়্যার, এটি এমন একটি ক্ষতিকর ম্যালওয়্যার যেটি প্রতি সেকেন্ডে সোর্স কোড পরিবর্তন করতে পারে। এখন কোনো অ্যাটাকের সোর্স কোড অথবা অ্যাটাকের ধরন যদি প্রতি সেকেন্ডে পরিবর্তন হয়, সেক্ষেত্রে আমাদের যে প্রচলিত অ্যান্টিভাইরাস রয়েছে অথবা অন্যান্য সফটওয়্যার রয়েছে যেগুলো ভাইরাস শনাক্ত করে, সেগুলোর সিগনেচার ধরতে পারে না। সেই সাথে অ্যাটাক হওয়ার পরে সেটা কোন গ্রুপের অ্যাটাক অথবা কোন দেশের অ্যাটাক, এটা নিয়ে তৈরি হয় একটা বিশাল দ্বিধাদ্বন্দ্ব। এখন অটোনোমাস ম্যালওয়্যার তো আছেই, কিন্তু ডার্ক ওয়েবে এই ধরনের অটোনোমাস ম্যালওয়্যারের মতো অনেকগুলো এআই টুলসের উত্থান ঘটছে। মেইনস্ট্রিম এআই মডেলগুলোতে সেফটি ফিল্টার থাকলেও ডার্ক ওয়েবে এমন কিছু এআই মডেল পাওয়া যায় যেগুলো কোনো সেফটি ফিল্টার নাই। ডার্ক ওয়েব কোনো বাধা ছাড়াই OneGPT, ForGPT, GhostGPT এর মতো অপরাধমূলক এআই মডেল এগুলো মাত্র $50 কমে বিক্রি করতেছে, এবং এইগুলো ব্যবহার করে যে কেউ কয়েক সেকেন্ডের মধ্যেই ক্ষতিকারক কোডগুলোকে জেনারেট করে ফেলতে পারবে। চলুন এবার আমরা কিছু কঠিন পরিসংখ্যান দেখে আসি, যেগুলো দেখার পর আপনার সাইবার সিকিউরিটি সম্পর্কে ধারণাই বদলে যাবে। মানে কতটা ভয়াবহ রূপ নিচ্ছে আপনাদের একবার দেখা উচিত। জেনারেটিভ এআই আসার পর থেকে সামগ্রিক ইমেল ফিশিং অ্যাটাক 1265% বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ইন্টারনেটে ছড়িয়ে থাকা প্রায় 80 থেকে 82.6 ফিশিং ইমেইলে কোনো না কোনোভাবে এআই ব্যবহার করা হচ্ছে। একটি এআই চালিত সাইবার হামলার কারণে গড়ে কোনো প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে $5.72 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 70 কোটি টাকা। 2025 থেকে 26 অর্থ বছরে এআই সাম্প্রতিক সাইবার অপরাধের কারণে বৈশ্বিক ক্ষতির পরিমাণ $30 বিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। ভেরিজনের রিপোর্ট অনুযায়ী 68% সাইবার ব্রিচারের পেছনে মানুষের একটি ভুল বা অসচেতনতাই প্রধান কারণ হিসেবে কাজ করে। তবে এখন আসলে কাটা দিয়ে কাটা তুলতে হবে। যেসব কোম্পানিগুলো তাদের সিকিউরিটি মেনটেন করার জন্য নিজস্ব সিকিউরিটি এআই অথবা অটোমেশন ব্যবহার করেছে, তাদের এই ধরনের ব্রিচের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় $1.8 মিলিয়ন কমেছে। অর্থাৎ এখন এআই জনিত অ্যাটাকগুলো থেকে বাঁচার জন্য এআইকে কাজে লাগাতে হবে। এখন গাইজ, এই যুগে এসে আমরা একটা জিনিস তো বুঝে ফেললাম যে এই ধরনের সাইবার ওয়ার এখন আর মানুষে হয় না, এখন হয় এআই আর এআইয়ের মধ্যে। তো এইসব থেকে বাঁচার জন্য আমাদের আসলে কী করা দরকার, আমরা কীভাবে নিজেদেরকে সেফ রাখতে পারি? সাধারণ পাসওয়ার্ড বা ওটিপি কিন্তু এখন আগের মতো সিকিউর না। হিউম্যান ভেরিফিকেশনের জন্য ফিজিক্যাল সিকিউরিটি কি বা রেজিস্টার্ড কলব্যাক সিস্টেম ব্যবহার করতে হবে। সেই সাথে প্রতিষ্ঠান এবং ডিফেন্স সংস্থাগুলোকে তাদের আগের থেকে কিছু মডেল রেডি করতে হবে, যেগুলো মূলত ওপেন ওয়েট মডেল হবে, এবং সেগুলো চালানোর জন্য তাদের অন প্রেমিস সার্ভার রেডি রাখতে হবে, যেন মডেলগুলো কোনো গার্ডরেল ছাড়াই তাদের সিকিউরিটিতে কাজ করতে পারে। আর আক্রমণ হওয়ার পর ব্যবস্থা নেওয়ার দিন কিন্তু এখন শেষ হয়ে গিয়েছে। ডিপ লার্নিং সিস্টেম ব্যবহার করে 0 ডে অ্যাটাক হওয়ার আগেই সিস্টেমে ঢোকার পথ বন্ধ করতে হবে। সো গাইজ, আপনার কি মনে হয় যে এআইগুলো কি কখনো অ্যাভেঞ্জার্স এজ অফ আল্ট্রনের মতো আমাদের হাতের বা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে কিনা? আপনাদের মতামতটি অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য গুড বাই।